আজকে চলে আসছে আহসান মঞ্জিল। এটি ঢাকার সদরঘাটের ইসলামপুর এলাকায় অবস্থিত। আহসান মঞ্জিলের ইতিহাস আপনারা সবাই জানেন, নবাবের প্রাসাদ ছিল। তো আজকে আমরা দেখব এই আহসান মঞ্জিলের ভিতরে কি কি আছে এবং নবাবদের বসবাসের একটা বা কীভাবে ওনারা বসবাস করতেন সেই একটা ধারণা পাওয়া যাবে আজকে। তো আমি আজকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এই প্রাসাদের আসলে কোথায় কি আছে। দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের, এটা আহসান মঞ্জিল। লোহার পোশাক না, নবাবদের বা নবাবের ডাইনিং রুম। একসাথে কত মানুষ খাওয়া দাওয়া করতো দেখেন, কত বড় ডাইনিং রুম। নবাবের ডাইনিং রুম এটা। পোশাক, হ্যাঁ, সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি, সিঁড়িতে তরবারি টানানো বা প্রোটেকশনের জন্য যত ব্যবস্থা নেওয়ার ওইগুলো কি বলে, বল্লম তলোয়ার না কি বলে এগুলো, তৎকালীন সময় সর্বোচ্চ ব্যবস্থা না। 1935 সালে নির্মিত বা 1935 সালের সময়কার হসপিটালের ব্যবহৃত বিভিন্ন প্রকার ডাক্তারি যন্ত্রপাতি, এই সকল যন্ত্রপাতি দিয়ে 1935 থেকে 40 সাল সময়কালে মানুষদেরকে এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হতো। এইটা কি যন্ত্রটা, এটা কি করতো? হ্যাঁ মানে, আর এই যে দেখছো এটা অর্থোপেডিক্সের অণুবীক্ষণ যন্ত্র। ভাই একটু সাইড এত বড় সিন্দুক নবাবরা ব্যবহার করতেন। দেখেন সিন্দুকের ভিতরে কতগুলা ডয়ার, প্রত্যেকটা আবার নাম্বারিং করা। সিন্দুকের এই হাতলটা তৎকালীন সময়ের রাজাদের ব্যবহার করা, অর্থাৎ এই হাতলের মধ্যে রাজাদের ছোঁয়া লেগে আছে। কারণ সিন্দুক তো সবাই ব্যবহার করতে পারতো না, এবং এইরকম একটা এর মধ্যে সিন্দুক কক্ষের মধ্যে কারো প্রবেশ ছিল না, একমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া। তো অনুমোদিত ব্যক্তি বলতে এখানে রাজাদেরকে বোঝানো হচ্ছে। রাজারা এই সিন্ধুকের অনুমোদিত একমাত্র ব্যবহারকারী ছিলেন। লন্ডন সেফ ডিপোজিট কুইন ভিক্টোরিয়া লেখা আছে। সেফ ডিপোজিট 128 কুইন ভিক্টোরিয়া
পরে কি এসআই বলতে কি বোঝাচ্ছে? লন্ডন। তার মানে এটা ইংল্যান্ডের সাথে একটা হিস্টোরি জড়িত আছে। দেখেন এটা কোন রাজা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা পয়সা হিসাব করতেন, দেখতেন। সিন্ধুক তত্ত্ব এখানে সবই দেখতে পাচ্ছেন। সিন্ধুক নবাব রাজা আহসানুল্লাহর লেখা ইংলিশ ডায়েরি, অর্থাৎ তারা রাজা ছিলেন, তাদের কাজকর্ম সঠিকভাবে করার জন্য তারা ডায়েরি ব্যবহার করতেন। সুতরাং ডায়েরির প্রচলন তৎকালীন সময়েও ছিল। আর দেখতে পাচ্ছেন কত বড় দলিল, এটা একটা জমি হস্তান্তরের দলিল। কত বড় দলিল দেখেন, ডায়েরি আহসানুল্লাহ লেখা, উর্দুতে লেখা ডায়েরি। নবাব খাজা আহসানুল্লাহ উর্দুতে ডায়েরি লিখতেন এবং ইংরেজিতেও ডায়েরি লিখতেন, অর্থাৎ তিনি উর্দু ভাষা ইংরেজি ভাষা দুই ভাষাতেই পারদর্শী ছিলেন। আর এটা একটা জমির দলিল, কত বড় দলিল দেখতেছেন। দলিলে এখন একটা লেখা আছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দলিলটা বাংলা ভাষায় লেখা। তৎকালীন সময়ে সিল স্বাক্ষরের ব্যবহার না থাকলেও পরিচয় থাকবে। ব্যবহার করা, অর্থাৎ নবাবরা বা নবাব পরিবারের সদস্যরা এই সিঁড়িটি ব্যবহার করতেন। দেখেন এই সিঁড়িটি ব্যবহার করতেন। এই সিঁড়ি দিয়ে আমি এখন যাচ্ছি দ্বিতীয় তলায়। দেখি নবাবদের আর কি কি নিদর্শন আমরা দেখতে পারি। দ্বিতীয় তলায় যাচ্ছি। এটা নবাবদের ব্যবহার করা চেয়ার, অলঙ্কৃত চেয়ার, অর্থাৎ এখানে রাজারা বসতেন বা নবাবরা বসতেন। আহসান মঞ্জিলের সিঁড়িটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে। এই দিক দিয়ে একটা সিঁড়ি নিচ থেকে উঠছে, ওই পাশ দিয়ে একটা সিঁড়ি নিচ থেকে উঠছে, উঠে দুইটা সিঁড়ি এক হয়ে এই উপরের তলায় আসছে। সিঁড়ির পাশে জায়গা ছিল। রাজাদের প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সামগ্রী ছিল। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। সাদা পাথরের মূর্তিও দেখতে পাচ্ছি। ওই পাশেও আছে একটা। তৎকালীন সময়ের টাইপ করা মেশিন দেখেন। চিফ ম্যানেজার ঢাকা নওয়াব অ্যাসেস্ট এর অফিসে ব্যবহৃত এডওয়ার্ড হাউস, অর্থাৎ এইটা চাপ দিয়ে লেখা হয়েছে, টাইপিং মেশিন। এটা মূলত নবাবদের লাইব্রেরি। খাজা হাফিজুল্লাহ নবাবদের ব্যবহার করা লাইব্রেরি। এখানে বিভিন্ন বই দেখতে পাচ্ছি, বিভিন্ন বইগুলা আপনার ইংলিশ ভাষায় দেখতেছি। বিভিন্ন ধরনের বই, ডাইজেস্ট অফ ইন্ডিয়ান ল কেসেস, বিভিন্ন ধরনের বই, তৎকালীন সময়ের বই।
ল অফ ইংল্যান্ড, এরকম ল বই, আইনের বই। এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রকমের বই, এখানে বই, নবাবদের ব্যবহার করা, লাইব্রেরির অবস্থান, স্টিম ইঞ্জিনের ট্রেনের একটা ইয়ে দেখতে পাচ্ছি আকৃতি। এটা কেরোসিন তেল দিয়ে চলতো এই পাখাটা, কেরোসিন তেল এটা শক্তি হিসাবে কাজ করতো এই পাখাটা, বাতাস দেওয়ার পাখাটা। এটাকে বল রুম বলতো না তোমা, বা নাচঘর। ওই যে একটা গান বাজানোর মাইক দেখতে পাচ্ছি। এটার উপরে ডেকোরেশনটা অনেক সুন্দর, তৎকালীন সময়ের পাকা ছিল। এটা ড্রয়িং রুম, সরি এটা ড্রয়িং রুম মামা, এটা ড্রয়িং রুম বুঝছো। কিন্তু গানের যে সিস্টেমটা ছিল ওই যে পাকাটা, ওইটার জন্য ধারণা করছিলাম ওই গানের যে মাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য মনে করছিলাম গানের। কিন্তু এরকম অলংকার করার জিনিস একটু সন্দেহ হয়েছিল মনে। তো এখানে এসে দেখলাম যে এটা আসলে ড্রয়িং রুম, নবাবদের ড্রয়িং রুম। আমি এখন যাচ্ছি অন্দরমহল, অন্দরমহলে যাচ্ছি। দেখি নবাবদের অন্দরমহল দেখতে কেমন ছিল এবং কি কি ছিল। পাশে আবার অফিস কক্ষ ছিল, এটা অফিস কক্ষ ছিল। দেখেন বিশ্ব শিক্ষা অনুশাখা, বিভিন্ন নামে এখানে সংরক্ষণ অনুশাখা অফিস কক্ষ ছিল। এবং আমরা যাব এখন অন্দরমহল দেখতে। দেখি অন্দরমহলে কি দেখতে পাই। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। তৎকালীন সময়ে এখানে সাধারণ মানুষদের আশা বা সাধারণ মানুষরা এখানে আসবে এটা কখনো চিন্তা ভাবনার বাহিরে ছিল। আসলে পৃথিবীতে যতগুলো ইতিহাস আছে সবগুলো ইতিহাস পর্যালোচনা করে দেখলে বোঝা যায় যে আসলে সব কিছুরই একটা শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। নবাবদের এরকম নবাবী আমলও শেষ হয়ে গেছে। দেখেন কত ধার্মিক ব্যক্তিত্বের পদচারণা ছিল এখানে, কিন্তু এখন তাদের হিস্ট্রি ছাড়া আর কিছুই নেই। এই যে লাঠি, মাইক্রোস্কোপ বক্স। তোমার এই যে মাইক্রোস্কোপ, এইটা মানে ওই যে ওই ছোটো ছোটো জিনিস যারা দেখতে পারতো তারা না, এই যে বল্লম, যুদ্ধে ব্যবহার করা হতো প্রতিরক্ষার কাজে, শত্রুপক্ষের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য এগুলা ব্যবহার করা হতো। দেখলেই বোঝা যাচ্ছে। ব্যবহার করা টেবিল, ড্রেসিং টেবিল, নওয়াবদের বেডরুম, বিছানা, এটাই ঘুমাইতেন। কাঠের খাটটা তো তোমার এত বেশি ওই জাতীয় জাদুঘরে যেমনগুলো দেখছি তেমন না, কিন্তু না
সাদা সিধা এটা। নবাবদের হাম্মামখানা দেখতে পাচ্ছেন, মানে এখানে গোসল করতো আর কি, গোসলখানা।